আমার 10টা মেয়ে আমার বন্ধুত্ব আছে। তো এখন 10টা মেয়ে বন্ধুত্ব, এখন দেখা গেলো যে তোমার আরো একটা হ্যাঁ। বিরাট ধরনের লুচ্চা হ্যাঁ, বলতে পারে। উপাধিতে দিয়ে দিল। এই অবধি দিচ্ছেও, তাতে আমার কি এসে যায়? তো মানে আপনার তোমার সাথে হুম। পুরুষদের সাথে সম্পর্ক বেশি নাকি নারীদের সাথে সম্পর্ক বেশি? মানে কাদেরকে তুমি পছন্দ করো বেশি? আমার ফ্যান বেশি পুরুষ, কিন্তু আমি মেয়েদের পছন্দ করি। মানে সেটা কি মেয়েদের, মানে কি অভিনেত্রী, মানে আমি যারা সকল মেয়েদেরই পছন্দ করি, সে কাজের বউ থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। নারী হলে আমার কাছে ইম্পর্টেন্ট। হুম। তো সেই মানে হ্যাঁ। এই বিষয়টা কেন? কারণ নারীদের জীবন দেখে আমার খুব মায়া হয়। কারণ আমি পুরুষ হিসেবে যে স্বাধীনতা ভোগ করি, আমি যে প্রিভিলেজড, আমি যে কত সুবিধা পাই, রাত বিরাতে বাইরে চলে গেলাম, রাস্তা দাঁড়িয়ে পিসি করলাম, যা ইচ্ছা তা করলাম। মানে এত অপরাধ করে আমরা এতটা স্বচ্ছ থাকি, এতটা সুবিধাভোগ থাকি। একটা নারী ছোটোবেলা থেকেই আমার মানে এত বেশি অবহেলিত, এত বেশি নানা, এত বেশি কালো হাত, এত বেশি অত্যাচার, এত বেশি নির্যাতন। এটা কি বাংলাদেশের জন্যই প্রযোজ্য নাকি সারা? আমার মনে হয় অন্য দেশেও আছে, আছে তো, অন্য দেশেও আছে, বাংলাদেশে বেশি তো। কিন্তু বিদেশের আইনে দেখা যায় যে মেয়েদের প্রতি কিন্তু আইনটা সহানুভূতিশীল বেশি। সহানুভূতি আইন ওদের স্ট্রং। আমি বাংলাদেশের কথাটাই বলি না, বাংলাদেশে দেখো একটা মেয়ে, আমি মেট্রোতে সেদিন উঠলাম, ওঠার পর দেখি একটা ছোটো বাচ্চা, 3 বছরের বাচ্চা বারবার লাফালাফি করতেছে, তার ভাই এবং মা তার বকা দিচ্ছে। তো আমি মাকে রিকোয়েস্ট করলাম, বকাটা দিয়েন না। মেট্রো ট্রেনটা তার নতুন দেখেছে, তার রাইটসের মতো মনে হচ্ছে, সে দৌড়াদৌড়ি করতেছে, খালি ছিল। আমি বলি এই মেয়েটাই তো কিছুদিন পরে বড় হবে, তারপরে তার উপরে অনেক কিছু নাজিল হয়ে যাবে, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, জুব্বা পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, হাজার নায়ের মধ্যে পড়ে যাবে। এরপরে সমাজের কালো হাত, নানানভাবে তাকে নির্যাতন শুরু হবে, এরপরে তার শারীরিক পরিবর্তন হবে, কত যে কষ্ট। মানে এগুলো দেখে মেয়েটাকে আমি বললাম, যে মহিলাকে বললাম, আপনাকে একটু অনুরোধ করছি, মেয়েটাকে একটু মজা করুক। তো মজা করতেছিল মেয়েটা, আমি বাচ্চাটার আবার ভিডিও করেছি, ওটা আমি একটা ভিডিও বানিয়েছি, আমি বানানোর পর আমি শান্তি পেয়েছি যে এই তো আমাদের নারীদের অবস্থা। আমার কাছে এই জন্য নারী মানেই আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা আরাধ্য, তাদেরকে। এরপরের পার্টটা দেখো, আবার নারীরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, পৃথিবীতে আর কিছু সুন্দর নয় মেয়েদের মতো। কিন্তু আবার এখানে একটা প্রশ্ন হ্যাঁ। আছে, আমাদের সমাজের প্রশ্ন যেটা, হুম। যে তোমার একটা ছেলের সাথে তোমার সাথে আমার সম্পর্ক, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক যদি হয়, হ্যাঁ। এটা খুবই নর্মাল, হুম। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু তোমার সাথে যদি একটা মেয়ের সেম সম্পর্কটাই হয়, এই সম্পর্কটা কিন্তু এই বন্ধুত্বই, হুম। এটা নিয়ে কিন্তু মানে মনে হয় চারিদিক থেকে লোক দাঁড়ায় যাবে, লোক দাঁড়িয়ে যাবে। কিভাবে এটাকে নষ্ট করা যায়। এটা করবে, কারণ এটা হচ্ছে ওই যে আমাদের তো, আমি যেভাবে নারীদেরকে দেখি, কিন্তু অধিকাংশ মানুষ নারীকে সেভাবে দেখে না। আমাদের আমাদের ছোটোবেলা কী শেখানো হয়েছে? নারীরা ছলনাময়ী, নারীরা অলস, নারীরা উপরে অন্যের উপরে বৈশা বৈশা খায়, নারীরা বোঝা, নারীদের জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম হাজার মিথ্যা কথা তো আমার মগজে ঢুকানো আছে। না, কিন্তু ঢুকানো থাকলেও হ্যাঁ। আমাদের তো পড়াশোনা করে এগুলো তো আমরা দূর করে ফেলছি। এটা দূর করা টাফ তো। টাফ। এটা টাফ করে একটা নারীকে ভালোবাসা, নারীর সৌন্দর্যকে পূজা করা, নারীদেরকে সম্মান করা, এটা তো একটা বিশাল ব্যাপার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুমি এই সম্মানটা করতে গেছো, হ্যাঁ। ধরো তুমি আমি আমার এই বন্ধুত্বের প্রসঙ্গে আসি, যে তোমার বন্ধু ধরো 1 জন না 10 জন। আমার 10টা মেয়ে আমার বন্ধুত্ব আছে। তো এখন 10টা মেয়ে বন্ধুত্ব, এখন দেখা গেলো যে তোমার আরো একটা হ্যাঁ। বিরাট ধরনের লুচ্চা হ্যাঁ, বলতে পারে। উপাধিতে দিয়ে দিল। এই অবধি দিচ্ছেও, তাতে আমার কি এসে যায়? কি কারণ আসে মূর্খরা যায়? মূর্খরা তো উৎপাদি দিবেই। আচ্ছা, মূর্খরা তাই এই মূর্খদের উদ্দেশ্যে কিছুটা বলো। আচ্ছা, রবীন্দ্রনাথকে এদেশের মূর্খ ইলিয়াস গং, রবীন্দ্রনাথকে পর্যন্ত তারা, ইলিয়াস মানে আমাদের আমেরিকার ইলিয়াস। আচ্ছা, মানে রবীন্দ্রনাথকেও সারাদিন গালাগালি করে সে। তুমি ভাবো যে এদেশে তো গালি দেওয়ার জন্য তো কোনো মানে লাইসেন্স লাগে না। যে দেশে রবীন্দ্রনাথ সমালোচিত, ইভেন নজরুলও সমালোচিত, আজকে নজরুলের সাথে নামে ইসলাম আছে বলে হয়তো বাইচা গেছে সে। আচ্ছা, তো তো যে দেশে মানে চিন্তা করে দেখো, বরং নজরুল কিন্তু, রবীন্দ্রনাথ কিন্তু নাস্তিক ছিল না, রবীন্দ্রনাথ ঘুরাফেরা ধর্মটার পক্ষেই ছিল। পক্ষে ছিল। হ্যাঁ। তো তো এখন তারপরে আমি বলতেছি যে এই দেশে, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি আস্তিক না নাস্তিক? কঠিন প্রশ্ন করে ফেলছো। এটা কঠিন প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন। ওইটা একটা অপ্রিয় প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন করেছো। সহজ উত্তর দিতে পারো, আবার নাও দিতে পারো, ইচ্ছা। আচ্ছা, না, আমি উত্তর দিতে রাজি আছি। কোনটা নাই? হ্যাঁ, আমি জন্মগতভাবে অবশ্যই আমি আস্তিক, কিন্তু আমি মাঝে মাঝে নাস্তিক হয়ে যাই। কোন অর্থে? ওই যে বিশ্বাসে ভর করতে অনেক সময় আমি শঙ্কা প্রকাশ পাই, আমার ভেতর শঙ্কা কাজ করে, আমার ভেতর সংশয় কাজ করে। এটা মনে হয় পৃথিবীর সব মানুষেরই কাজ করে। সংশয়বাদ। হ্যাঁ, সংশয়বাদী, স্কেপটিক। হ্যাঁ, কেন আমি বলি, ছোট উদাহরণ দিলে বোঝা যাবে। যে একজন পরহেজগার, একটা হুজুরের কথাই ভাবি, উনি জানেন কেন, উনি 100% শিওর যে ওনার প্রতিটা কাজে আল্লাহ বিচার করবে, তাই না?
প্রতিটা কাজের আল্লাহ বিচার করবে। আমি দেখি যে সে মনোযোগ দিয়ে হিন্দি গান শুনতেছে, সে মনোযোগ দিয়া একটা মেয়ের দিকে তাকায় দুষ্টুমি করতেছে, সে মনোযোগ দিয়া সুদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে সে ল্যান্ড ব্যবসা যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, এত বিশ্বাস থাকা সত্ত্বেও কিন্তু এই পৃথিবীর প্রলোভন তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকে কি আস্তিক বলবো না তুমি নাস্তিক বলবা? এটা একটা ভালো অ্যান্সার, এটা খুব ভালো অ্যান্সার। কিন্তু মানে এমন কি হতে পারে যে ধরো তুমি স্বীকার করে ফেললা যে তুমি আসলে মানে মনো এবং মননে তুমি নাস্তিক। And আমাদের দেশ তো গণতান্ত্রিক নাকি? এখন পর্যন্ত তো গণতান্ত্রিক না, আমাদের দেশ হচ্ছে চরম স্বৈরতান্ত্রিক। না, মানে কাগজে কলমে গণতান্ত্রিক, চরম স্বৈরতান্ত্রিক। কাগজে কলমে যদি গণতান্ত্রিক হয় তাহলে তো তোমার রাইট আছে, তুমি যদি না, আমাদের সংবিধানে আছে ধর্মনিরপেক্ষ, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। তুমি বলতে পারবা আজকে ধর্মনিরপেক্ষ? তুমি দেখো তোমাকে কতগুলা গালি দেয়, কত হুমকি মানে এই আসে। সত্ত্বেও কি আমার মনে হয় যে তুমি গালি খাও, আমি সহ? হ্যাঁ, অবশ্যই গালি খাই। আচ্ছা, মানে আমরা ভলতেয়ারের যে কথাটা যদি মানতে পারি যে আমি তোমার মতটাকে মানি না, আমি তোমার মতের বিরোধিতা করি, কিন্তু তোমার মত প্রকাশ করে স্বাধীনতা অর্জনের জন্য আমি লড়াই করব, মানে এতটুকু যদি এত সুন্দর একটা কথা। এই ভলতেয়ার এত সুন্দর একটা কথা বলছে যে এইটা যদি আমরা পারি, আমি বলবো যে ভাই আমি জামাত ইসলাম পছন্দ করি না, আমি ৭১ বিরোধী পছন্দ করি না, কিন্তু ও ৭১ বিরোধী হিসাবে ৭১ বিরোধিতা করে রাজনীতি করুক, রাজনীতি করতে ওর দেওয়া উচিত। হ্যাঁ, আমি আওয়ামী লীগার না যে তারা করা যাবে নিষিদ্ধ করার তো কিছু নাই না। সে তার মতো করুক, দেখো হ্যাঁ। তার যদি সমর্থক থাকে সে তার সমর্থক নিয়ে সে করুক। মানে আমার কথা যে কেউ কাউকে যে গালিও দেয় আমি কিন্তু তারও বিরোধী না। না না, সে প্রচার দেখছে করুক, গালি। সে প্রচার করুক যে ৭১ সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিছিল, সে ভুল করছিল, এটা এই প্রচারটা করুক। তাই তুমি কি গালির পক্ষে না গালির বিপক্ষে? এটা গালি ঠিক না, মানে মানে যে কোনো গালি সভ্য হইতো, আমি গালি পছন্দ করি না, কিন্তু সভ্যভাবে আমি তোমাকে বর্বর বলতে পারি। গালিও কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, কিন্তু সভ্যতা বলে একটা কথা আছে, ডিসেন্সি বলে একটা কথা। তুমি মানুষ তো, ডিসেন্সি বলে আমি এখানে গালাগালি শুরু করে দিলাম। তা যেমন আমাদের এখন প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নামের আগে মাননীয় বা প্রধানমন্ত্রী এই শব্দ কিন্তু সংবিধান বলে দিচ্ছে আমাকে যে এই কথা তাকে বলতে হবে। তা আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখলাম এই রিসেন্ট, এই যে হবিগঞ্জে দেখলাম যে মানে ডিরেক্ট তারেক বলে বলছে, তো প্রধানমন্ত্রীকে তো এইভাবে বলা যায় না। এটা তো প্রধানমন্ত্রীর দোষ, তাদেরকে আশকারা দিয়েছে, কিছু বলে না, প্রথম দিকেই তো বলতেছে না, উনি তো ওনার তিনের চালে কাউয়া তারেক চেয়ে আমার ড্যাশ, এগুলো তো বলতেছে, কিন্তু কিছু উনি বলে না তো তো। উদারনৈতিক, বিদেশ থেকে যেহেতু শিক্ষা নিয়ে হ্যাঁ, আসছে একটা, যে বলবে না, সে তো তার নামে কার্টুন করা হয়েছে, সেগুলো তাও কিছু বলে নাই, সে আরো প্রশংসা আমি করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আইন যদি সেটাই থাকে যে প্রধানমন্ত্রীকে এগুলো করা যাবে না, আমি আইনের প্রতি শ্রদ্ধা হবে, এটা তার জিয়াত ব্যাপার না, সে প্রধানমন্ত্রী পদটার প্রতি শ্রদ্ধাশীল হবে। না, তাহলে ডেফিনেটলি তাই না? প্রধানমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সম্পর্কে যেহেতু সে এখন আমাদের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আসলে গালি তো দেওয়া যায় না, কোনোভাবেই দেওয়া যায় না। এখন আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া বাদ দিলাম যে একজন প্রধানমন্ত্রীকে গালি দেওয়া যায় না। আমি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, প্রধানমন্ত্রী হিসাবে আমি এখন অ্যাক্টিং করছি বা অভিনয়, আমি দায়িত্ব পালন করছি। তা আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করা। এখানে তারেক জিয়া তো ব্যাপার না, তারেক জিয়ার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করা, যে প্রধানমন্ত্রীকে এইভাবে কথা বলা যাবে না। এইটাই যদি আইন হয়ে থাকে, সে আইনটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাহলে ওদেরকে অ্যারেস্ট করা উচিত। মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে তারেক জিয়া তো ম্যাটার না, ম্যাটারের পদটাকে সম্মান করা। তাহলে আমাদের কি আসলে, আমাদের সমাজটা কি আসলে এরকম এনার্কিতে ভর্তি হয়ে গেছে? চতুর্দিকে এনার্কি, মানে এটার উত্তরণের কোনো রকম আমি দুটো এনার্কির কথা বলি, যে বললাম একটা হচ্ছে আমাদের সংবিধানে এখনও জাতীয় জনক বঙ্গবন্ধু আছে, ঠিক আছে, আমরা তো সংবিধান চেঞ্জ করি নাই, কিন্তু এখন জাতীয় জনক বঙ্গবন্ধু বলে তার ১২টা বাজায় ফেলবে। এনার্কি জায়গাটা দেখো, আমাদের সংবিধানে এখনও স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান, এটা এখন বলা যাবে? বলতে হবে তারেক জিয়া, এই মেজর জিয়া। তার মানে এনার্কিতে ভরা। এখন তাহলে বলতে হবে আমি তো সংবিধান মানি না, আমি সংবিধান মানি না, এটা হইতে পারে। এখন আলটিমেটলি সংবিধান মানি না, এটা বলা হচ্ছে। এখন মেজর জিয়ার সে যে স্বাধীনতার ঘোষক যেটা বলা হয়, এটা তো সংবিধানে তো নাই। না, সংবিধান নেই, কিন্তু এটা তো মানে এটা তো স্টাবলিশড। যেমন যে গত রাষ্ট্রপতি যে ছিল চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, উনিকে বলছে সরাসরি যে স্বাধীনতার ঘোষক। এবং ব্যক্তিগতভাবে আমিও স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে মানতে পারি, কারণ সেই সময় জাদুঘরও কিন্তু ওনার ওই যে ঘোষণা দিচ্ছে, এটার ছবি এবং আমি সেই সময়ে এই মেজর জিয়ার ঘোষণাটা অনেক অনুপ্রেরণার ছিল, এবং আমি সাপোর্ট করি, এবং ওনাকে সম্মানটা দেওয়া যেতে পারে। উই রিভোল্ট, সেই কথা বলছে, বলছে ওনাকে সম্মানটা দেওয়াই যেতে পারে, মানে মেজর জিয়াকে এই সম্মানটা দেওয়া যেতে পারে, স্বাধীনতা ঘোষণা দেওয়াই যেতে পারে,
এটা আমি সাপোর্টও করতে পারি এবং করিও, কিন্তু কিন্তু সংবিধানে তো এটা নাই এখন। তাহলে আইদার সংবিধান চেঞ্জ করতে হবে, নয় সংবিধান ভায়োলেট করতে হবে, আর না হলে সংবিধানটা মানতে হবে। এখন কোথায় যাবো তুমি? তো এটা এটা একটা রাজনৈতিক বিতর্ক, আমরা এই বিতর্কের দিকে না যাই, আমাদের কথা আমি প্রসঙ্গে কিন্তু আমার মত বলি নাই, আমি বলছি সংবিধানের ব্যাপারটা। হ্যাঁ, যেমন একজন ডিসি চাকরি চলে গেছে বা তাকে সাসপেন্ড করছে, সে বলেছিল এই জাতির পিতার কথা বলছে, সংবিধানে তো আছে, আমি তো কি ভায়োলেট, আমি একটা ডিসি হয়ে ভায়োলেট করতে পারতেছি না। আপনি চেঞ্জ করেন, গোলাম আজমের নাম বল, গোলাম আজম বলবো, সংবিধানে যেটা আছে সেটাই বলবো। না, এটাই এখন আমাদের আমরা আসলে মানে একটা এমন একটা জায়গায় একটা সময় এসে পৌঁছেছি Anarchy-তে ভরা। যে anarchy মানে এখানে কোনো কিছুই নেই, এবং আমার যাকে খুশি একটা ট্যাগও দেওয়া যায়। ট্যাগের বিষয়টা খুব মানে আমার পছন্দ হচ্ছে না, আমি এটা ট্যাগ দিই। হ্যাঁ, না আমি বলে ফেলাম যে একটা লোক নাস্তিক। আরে নাস্তিক হওয়া বা আস্তিক হওয়া এত সোজা? আস্তিক হওয়া যেমন কঠিন, নাস্তিক হওয়া তেমন কঠিন। একটা বিশ্বাস, আবার বিশ্বাসকে ভায়োলেট করে যাতা ব্যাপার, ওই যোগ্যতা কি আমার আছে? হ্যাঁ, আমরা সাদা চোখের বলি যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে চিনছে কয়জন? আল্লাহকে কতটুকু সে চর্চা করছে? হ্যাঁ, মানে এই জায়গাটা অনেক জটিল ব্যাপার না, মানে অনেক শিক্ষার ব্যাপার। তার চেয়ে বলো আমি বুঝি না, জানি না, আমি এটা মানি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা বলে ফেলতেছি এই উনি নাস্তিক, উনি ধর্ম মানে না। আরে ধর্মটা তুমি বোঝোই তো না। যেমন আমাদের দেশে যদি আমি খাঁটি মুসলমান হই, আমার প্রথম কাজ কি? ধর্মটা রক্ষা করা। তা এই যে তুমি যে বললে যে নাস্তিক, তুমি তো এটার কোনো কারণ তুমি বলতে পারবা যে আমি নাস্তিক? না, আমি ওইভাবে নাস্তিক বলিনি, আমাকে আমি বলেছি সংশয়বাদী, কিন্তু নাস্তিক বলি নাই। আচ্ছা, জন্মগতভাবে আমি আস্তিক, এবং আমার দেখাগুলো সবই তো আমি আস্তিবাদী, আমি যা দেখি বিশ্বাস করি, কিন্তু আমাকে নাস্তিক বলা যাবে না। আচ্ছা, আচ্ছা। নাস্তিক বলতে গেলে যেই লেভেলের আবার বিজ্ঞান চর্চা করা দরকার, যেভাবে যুক্তিবাদী হওয়া দরকার, ওই গবেষণা আমি কখনো করি নাই। কিন্তু এটা একটা সংশয়বাদিতা সৃষ্টি হতে পারে, বা অগনস্টিক হইতে পারে মানুষে। অগনস্টিক, হ্যাঁ, বাংলাটা আমি জানি না। অগনস্টিকটা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই ঈশ্বর বা আল্লাহ, গড কেউ চালাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। বাট প্রচলিত গল্পগুলো হয়তো মিথ্যা। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।